রিমাল তাণ্ডবে তছনছ উপকূল, ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর। একনেকে 14,500 কোটি টাকার প্রকল্প অনুমোদন। কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্কে মিলল মাংসের দলা। এমপি আজিমের কিনা জানা যাবে ডিএনএ টেস্টের পর। মামলা হলে আজিজ বেনজিরের বিচার হবে বললেন কাদের। বিএনপি আমলে একাধিক পুলিশ কর্মকর্তার নেতিবাচক কাজের সমালোচনা। এবং এবারের বাজেটে এডিপির আকার ছাড়াবে 2.5 লাখ কোটি টাকা। বিদেশি ঋণের কঠিন শর্ত এড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি তাসনুবা বিনতে তাহের। এবার বিস্তারিত। স্থল নিম্নচাপে পরিণত হওয়ার আগে উপকূলে ব্যাপক তাণ্ডব চালিয়েছে প্রবল ঘূর্ণিঝড় রিমাল। এতে সারা দেশে বহু হতাহতের পাশাপাশি উপকূলে ব্যাপক সম্পদহানি ঘটেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে 19 জেলার অন্তত 38 লাখ মানুষ। বিধ্বস্ত হয়েছে অর্ধলক্ষাধিক ঘরবাড়ি। বেড়িবাঁধ ভেঙে অনেক এলাকায় নষ্ট হয়েছে মাঠের ফসল, ভেসে গেছে ঘের জলাশয়ের মাছ। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রায় 3 কোটি মানুষ। প্রতিনিধিদের তথ্যে ডেস্ক রিপোর্ট। ঘূর্ণিঝড় রিমালের আঘাতে বরগুনায় অন্তত 17,000 ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। জেলার প্রধান 3 নদ নদীতে স্বাভাবিকের চেয়ে 10 ফুট উচ্চতার জোয়ারে ভেসে গেছে উপকূলবাসীর স্বপ্ন। পায়রা ও বিষখালী নদী তীরবর্তী এলাকায় অন্তত 300 গ্রাম প্লাবিত হয়েছে। পৌরসভার এবং 7টা ইউনিয়নে কোনো মানুষেরই কোনো মাছের ঘের নাই, এবং নদী বেড়িবাঁধের আশপাশে যত বাড়িঘর, অনেক বাড়িঘরই উড়াই নিয়ে গেছে। গাছপালা ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। আমার মনে হয় পল্লী বিদ্যুৎ আগামী 1 সপ্তাহ বিদ্যুৎ দিতে পারবে কিনা। এছাড়া জেলার 12 কিলোমিটার বাঁধ সহ বিস্তীর্ণ এলাকার কৃষি জমির ফসল নষ্ট হয়েছে। ঘের ও জলাশয়ে ডুবে ভেসে গেছে লাখ লাখ টাকার মাছ। করুণ অবস্থা। আমরা ডুববে সমস্ত সব পুকুর টুকুর হাজার হাজার টাকা, প্রায় 50-60 টাকা মাছ ফলাইছে। মাছ সব ভেসে গেছে। কারিগর মাছ পোনা সম্পূর্ণ চলে গেছে। আর কি করবো, করার কিছু নাই। আমি পানির মধ্যে খারাই গেছি। খামার কুমারটা তো নাই, এত তলাই গেছে সব। ওই যে মাছ ওই জায়গায় খামার তলাই গেছে, এই জায়গায় অনেক জায়গায় গেছে। এদিকে রিমালের সবলে পটুয়াখালীতেও প্রায় 3.5 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। এর পুরো ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি বলেও জানান তিনি। এখনো পুরোপুরি সব ডিপার্টমেন্টের তথ্য পাইনি, তথ্য সংগ্রহের কাজ চলছে। এখন পর্যন্ত আমাদের পাওয়া তথ্য অনুযায়ী দুর্গত মানুষের সংখ্যা আনুমানিক প্রায় 3,27,000 জন। এছাড়া কক্সবাজারের অন্তত 20টি গ্রাম জোয়ারের পানিতে প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে আছে হাজার হাজার মানুষ। আফরিন পপি, মোহনা সংবাদ। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত সংস্কারের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সরকারি কর্মকর্তাদের দুর্গত মানুষের পাশে দাঁড়াতে বলেন তিনি। দুপুরে একনেক পরবর্তী ব্রিফিংয়ে সরকার প্রধানের অনুশাসন তুলে ধরেন পরিকল্পনা মন্ত্রী আব্দুস সালাম। সভায় 14,500 কোটি টাকার 11 প্রকল্প অনুমোদন পায়। নাসির উদ্দিনের রিপোর্ট। চলতি অর্থবছরের 10ম একনেক সভায় অনুমোদন পায় 11 প্রকল্প। এতে ব্যয় হবে 14,337 কোটি 38 লাখ টাকা। এর মধ্যে 2টি প্রকল্প আছে রোহিঙ্গা ও তাদের আশ্রয় নেওয়া অঞ্চলের জীবনমান উন্নয়নে। এক্ষেত্রে অনুদান এবং ঋণ নেওয়া হচ্ছে দাতা সংস্থা বিশ্বব্যাংকের কাছ থেকে। সভা পরবর্তী ব্রিফিংয়ে পরিকল্পনা সচিব বলেন, গুচ্ছভিত্তিক প্রকল্প দুটি বাস্তবায়নের দায়িত্বে থাকবে 7টি মন্ত্রণালয় ও বিভাগ। আর রোহিঙ্গাদের পেছনে ঋণের টাকা ব্যয় না করার সিদ্ধান্ত হয়েছে। মিয়ানমারের বাস্তুচ্যুত যারা নাগরিক, যারা বাংলাদেশে আশ্রয় নিয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী আশ্রয় দিয়েছেন, তাদেরকে ওয়ার্ল্ড ব্যাংক যে সাহায্য দিচ্ছে সেটি হচ্ছে অনুদান, এবং সেটি 1 বছরের। আর আমাদের জন্য যে প্রকল্পটি নেওয়া হচ্ছে সেটি মাল্টি ইয়ার, বহু বছর, 3 বছরে 4 বছরের প্রকল্প বাস্তবায়িত হবে। সুতরাং এই 2টি প্রকল্প আজকে খুব আলোচিত বিষয় ছিল আমাদের। ঘূর্ণিঝড়ের ক্ষতি কাটিয়ে উঠতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুশাসন তুলে ধরে পরিকল্পনা সচিব ও মন্ত্রী জানান, সোমবার মধ্যরাত পর্যন্ত দুর্গত এলাকার খোঁজ রেখেছেন সরকার প্রধান। সর্বোচ্চ মাত্রায় তৎপর থাকার জন্য সরকারি কর্মকর্তা সহ সংশ্লিষ্ট নির্দেশনা দিয়েছেন, নিজে মনিটর করেছেন। এটি একটি আমাদের জন্য, এরকম একজন প্রধানমন্ত্রী থাকলে আমাদের আসলে আশ্রয়ের জায়গা অনেক বড় হয়। আমরা সাইক্লোনের ইফেক্টে এটা মাছগুলো নষ্ট হয়ে গেছে, ক্ষতি হয়ে গেছে।
তিনি আদেশ দিলেন যে দ্রুত সম্ভব এগুলো সংস্কার করে কার্যকরী করতে হবে। বর্ষা আসছে, আরও খুব কষ্ট বাড়বে মানুষের। নানা সংকট থাকলেও চলতি অর্থ বছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপি বাস্তবায়ন হার সন্তোষজনক বলেও জানান মন্ত্রী। নিরাশ হওয়ার কিছু নাই, সব অগ্রসর হচ্ছে, বাস্তবায়ন ঠিক মতোই হচ্ছে। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্ক থেকে একটি মরদেহের খণ্ডিতাংশ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে এটি ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিমের মরদেহের খণ্ডিতাংশ। তবে পুলিশ বা গোয়েন্দা কর্মকর্তারা এ বিষয়ে মুখ খোলেননি। ডিএনএ টেস্টের পর এ ব্যাপারে নিশ্চিত হওয়া যাবে বলে জানান তারা। মঙ্গলবার বিকেলে সঞ্জীবা গার্ডেন্সের কর্মী পরিচয় দেয়া সিদ্ধেশ্বর মণ্ডল নামের এক ব্যক্তি একদলা মাংস উদ্ধারের তথ্য জানান। ওই সময় আবাসনটিতে স্থানীয় পুলিশ, বাংলাদেশের গোয়েন্দা পুলিশের দল ও অন্যান্যরা অনুসন্ধান চালাচ্ছিলেন। ভবনের সেপটিক ট্যাঙ্কে খোঁজ করা হচ্ছিল আনারের দেহাংশ। গত 12 মে চিকিৎসার জন্য কলকাতায় গিয়ে নিখোঁজ হন ঝিনাইদহ ৪ আসনের এমপি আনোয়ারুল আজিম আনার। কোরবানি ঘিরে ৪,৪০৭টি পশুর হাটে পুলিশ র্যাবের সমন্বয়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ঈদের আগে পরে ৬ দিন যাত্রী ও পচনশীল দ্রব্য ছাড়া সব পণ্যবাহী যান চলাচল বন্ধ থাকবে। বিকেলে সচিবালয়ে ঈদুল আজহার প্রস্তুতিমূলক সভা শেষে এসব কথা বলেন তিনি। মন্ত্রী জানান, রাজধানীর প্রবেশদ্বারে বিশেষ ব্যবস্থা নেওয়ার পাশাপাশি ঈদযাত্রায় মহাসড়কে যানজট নিরসনে কাজ করবে হাইওয়ে পুলিশ। সরকারি ছুটির সঙ্গে সমন্বয় করে বিভিন্ন প্রতিষ্ঠানকে ছুটি দেওয়ার নির্দেশ দেওয়ার কথাও জানান তিনি। প্রতিটা পশুর হাটে নিরাপত্তা অস্থায়ী পুলিশ ক্যাম্প বসানো হবে। বড় পশুর হাটে ওয়াচ টাওয়ার থাকবে। পশুর হাটে জাল নোট শনাক্তকরণ মেশিন থাকবে। পবিত্র ঈদুল আজহার পূর্বের 3 দিন ও 3 দিন পরের 3 দিন যাত্রী এবং পচনশীল দ্রব্যই নিতে পারবেন, অন্য সব কিছুই বন্ধ থাকবে। সমস্ত এলাকায় দুর্ঘটনা হয়ে থাকে, আমরা মনে করি দুর্ঘটনা হতে পারে, সেই সমস্ত এলাকাগুলোতে কাছাকাছি আমাদের সব ধরনের রেকার, ফায়ার সার্ভিস, উদ্ধার কর্মী সেখানে সবসময় থাকবেন। আজিজ বেনজির ইস্যুতে সরকার বিব্রত নয় জানিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে কোনো অপরাধী শাস্তি ছাড়া পার পাবে না। রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। বিএনপি আমলে একাধিক পুলিশ কর্মকর্তার নেতিবাচক কাজের বিচার না হওয়ার কড়া সমালোচনা করেন তিনি। ইমদাদুল হক খানের রিপোর্ট। ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সাবেক সেনাপ্রধান জেনারেল আজিজ ও আইজিপি বেনজির ইস্যুতে তিনি বলেন, অপরাধ অস্বীকার করে তাদের পার পেয়ে যাবার সুযোগ দেয়নি সরকার। দুর্নীতির ব্যাপারে সরকার প্রধান আপোষহীন। বেনজিরের সাবেক আইজিপি, তার কথা বলা হয়, দুদক স্বাধীন তদন্ত করে বের করছে। এই স্বাধীনতা শেখ হাসিনার সরকার দুদককে দিয়েছে। ফখরুল ও বিএনপি নেতাদের উদ্দেশ্য করে ওবায়দুল কাদের বলেন, এখন তারা কথায় কথায় বেনজিরের দুর্নীতির কথা বলেন, অথচ তাদের আমলে সাবেক আইজিপি আশরাফুল হুদা, এসপি কোহিনুরের নানা অপকর্মে কোনো বিচার হয়নি। মির্জা ফখরুল এবং বিএনপি নেতাদের কথায় কথায় সাবেক আইজিপির দুর্নীতির কথা বলে। তাদের আমলে আশরাফুল হুদা আইজিপি কে করেছে তার বিচার। ৭৫ পরবর্তীকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এদেশে একমাত্র ক্ষমতাসীন রাজনীতিক যিনি অপরাধীকে নিজের দলের লোক হলেও ক্ষমা করেন না বলে মন্তব্য করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। শেখ হাসিনাই এদেশে ৭৫ পরবর্তীকালের একমাত্র রাজনীতি। ইমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। সরকারের সময় শেষ হয়ে আসছে উল্লেখ করে দেশ রক্ষার আন্দোলনে সবাইকে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, সরকারের প্রতিটি অপকর্মের একদিন বিচার করা হবে। আরও জানাচ্ছেন হুমায়ুন কবির। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের আলোচনা সভায় অংশ নেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
এতে বিএনপি নেতারা সরকারের বিভিন্ন কর্মকাণ্ডের সমালোচনা করেন। রাজনৈতিক সংকট দূর করার জন্য ইমিডিয়েটলি পদত্যাগ করে একটা তত্ত্বাবধায়ক সরকার কিভাবে হবে বেগম খালেদা জিয়ার সাথে কথা বলে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে তখনই লুটপাট হয়েছে, আওয়ামী লীগ যখনই ক্ষমতায় গেছে তখনই মানুষ আতঙ্কিত হয়েছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে পদত্যাগে বাধ্য করতে আন্দোলন তীব্রতর করার ঘোষণা দেন। সময় হয়ে গেছে, ঘোরাঘুরি অনেক করেছেন, ঘোরাঘুরি বন্ধ করে সঠিকভাবে যেন আপনার দাফনটা ঠিক মতো হয়, আপনি যেন মানুষ আপনাকে মনে রাখতে পারে সেইভাবে কিছু চিন্তা ভাবনা করে আপনারা সিদ্ধান্ত নেন। নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে, তার জন্য আমরা অবশ্যই আন্দোলন আমাদের বহাল থাকবে, শুধু নয় তীব্র থেকে তীব্রতর হবে। এদিকে জাতীয় প্রেস ক্লাবে একটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে সরকারের প্রতিটি অপকর্মের বিচার করার হুঁশিয়ারি বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর। গুম, আপনাদের খুন, রক্তপাত কোনোটাই কিন্তু অলেখা থাকছে না। এগুলোর বিচার থেকে প্রধানমন্ত্রী, আপনার সরকার, যারা এর মধ্যে জড়িত, তারা কেউ রেহাই পাবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেশিরভাগ বক্তব্যে জিয়া পরিবারকে হেনস্থা করার চেষ্টা করে বলে অভিযোগ করেন রিজভী। পুরো টার্গেট যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থাতেই জিয়া পরিবারকে আক্রমণ করতে হবে। হুমায়ুন কবির, মোহনা সংবাদ, ঢাকা। আসছে বাজেটে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিপির আকার হবে 2,65,000 কোটি টাকা। এজন্য রেকর্ড 1 লাখ কোটি টাকার বৈদেশিক ঋণ নেবে সরকার। অর্থনীতিবিদরা বলেন, ঋণের ক্ষেত্রে সতর্কতা প্রয়োজন, যাতে পরিশোধের চাপ বিপজ্জনক পর্যায়ে না যায়। উচ্চ খরচ এবং কঠিন শর্তের ঋণ যতটা সম্ভব এড়িয়ে যাওয়ার পরামর্শ দিয়েছেন তারা। নাসির উদ্দিনের রিপোর্ট। ইতিমধ্যে 2024-25 অর্থ বছরের এডিপি অনুমোদন দিয়েছে জাতীয় অর্থনৈতিক পরিষদ। চলমান অর্থনৈতিক চাপ বিবেচনায় আকার বাড়ানো হয়নি, তবে চলতি অর্থ বছরের তুলনায় এডিপিতে বৈদেশিক ঋণের পরিমাণ 16.76% বাড়িয়েছে সরকার। আগের 3 অর্থবছর থেকে উন্নয়ন প্রকল্পে বিদেশি সহায়তা নেয়ার প্রবণতা বেড়েছে। 2020-21 অর্থবছরের এডিপিতে বৈদেশিক ঋণ ছিল 70,502 কোটি টাকা। পরের অর্থবছরে মূল এডিপিতে যা বেড়ে দাঁড়ায় 88,024 কোটি টাকা। আর 2022-23 অর্থবছরের এডিপিতে বিদেশি অংশের বরাদ্দ 92,020 কোটি টাকা। চলতি অর্থাৎ 2023-24 অর্থবছরে এডিপিতে বিদেশি সহায়তার পরিমাণ দাঁড়ায় 94,000 কোটি টাকা। সংশোধিত এডিপিতে যা ছিল 83,500 কোটি টাকা। সে হিসাবে এক অর্থবছরের ব্যবধানে এডিপিতে বৈদেশিক ঋণের পরিমাণ বাড়বে 16,500 কোটি টাকা। অর্থনীতিবিদরা বললেন, সরকারের বিনিয়োগ কর্মসূচি এগিয়ে নিতে বৈদেশিক ঋণের বিকল্প নেই, তবে পদক্ষেপ নিতে হবে ভেবেচিন্তে। সরকারি বিনিয়োগ কর্মসূচি তো একেবারে থেমে যেতে পারে না, সেটাকেও এগিয়ে নিতে হবে। এই সব বিবেচনা এনে এখন বৈদেশিক ঋণ ছাড়া কোনো বিকল্প নাই। প্রশ্ন হচ্ছে কোন ধরনের বৈদেশিক ঋণ আমাদেরকে বেশি প্রায়োরিটি দেওয়া উচিত। উচ্চ খরচের এবং কঠিন শর্তে যে ঋণগুলো, এগুলোকে যতটা সম্ভব অ্যাভয়েড করা। রিজার্ভে ইতিবাচক প্রভাবের আশায় এডিপিতে বেশি পরিমাণ বিদেশি ঋণ নেওয়ার চেষ্টা করছে সরকার। সিপিডির সম্মাননীয় ফেলো ডক্টর মোস্তাফিজুর রহমান বলেন, ঋণের অর্থ ব্যবহার লাভজনক করতে অগ্রাধিকার ভিত্তিতে প্রকল্প সাজাতে হবে। আমার তো ফরেন কারেন্সি লাগবে, সুতরাং সেদিক থেকে অবশ্যই আমি বলবো যে এখন একটু সংযত হওয়া, প্রজেক্টের ক্ষেত্রে নির্বাচিত হওয়া, অগ্রাধিকারের ক্ষেত্রে সচেতনতা সাথে অগ্রসর হওয়া, যাতে পরবর্তীতে আমাদের ঋণ পরিষেবার দায়ভারটা এমন জায়গায় চলে না যায় যে এটা আমাদের জন্য একটা বিপজ্জনক একটা সমস্যা হয়ে দাঁড়ায়। নতুন এডিপিতে সর্বোচ্চ অগ্রাধিকার পাওয়া পরিবহন ও যোগাযোগ খাতে বরাদ্দ রাখা হয়েছে মোট এডিপির প্রায় 27%। রাজধানীর নতুন মেট্রো রেল এবং পদ্মা সেতু প্রকল্প সহ চলমান বেশ কিছু প্রকল্প রয়েছে খাতটিতে। দ্বিতীয় সর্বোচ্চ বরাদ্দ বিদ্যুৎ ও জ্বালানিতে দেয়া হয়েছে প্রায় 40,751 কোটি টাকা। মন্ত্রণালয় ভিত্তিক সর্বোচ্চ 38,808 কোটি 88 লাখ টাকা বরাদ্দ পেয়েছে স্থানীয় সরকার বিভাগ। নাসির উদ্দিন, মোহনা সংবাদ, ঢাকা। সরকারি চাকরিতে অনুমোদিত পদ 19,151টি।
এর মধ্যে শূন্য পদের সংখ্যা 3,70,447টি। সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম আয়োজিত বিএসআরএফ সংলাপে এ তথ্য জানান জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন। বিসিএস এ নারীরা পিছিয়ে পড়ছে এমন প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন, বর্তমানে 84 জন সচিবের মধ্যে 11 জনই নারী। এছাড়া আরও 6 শতাধিক নারী সচিব পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন। অনুমোদিত পদ যেটা রয়েছে সেটা হচ্ছে 19,151টি পদ আমাদের আছে। মোট কর্মরত রয়েছে 13,96,818 জন। 3,70,447টি আমাদের শূন্যপদ রয়েছে। সেখানে 9 সাল থেকে 24 সাল পর্যন্ত 28 থেকে 41তম বিসিএস এ 42,000 আমরা 931 জনকে ক্যাডার পদে নিয়োগ প্রদান করা হয়েছে। অ্যামাজন, বোয়িং, কোক, শেভরন ও টেলকো সহ বড় বড় মার্কিন কোম্পানি বাংলাদেশে ব্যবসা করতে চায় বলে জানালেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের বাণিজ্য প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। প্রতিমন্ত্রী বলেন, দুই দেশের সম্পর্ক উন্নয়নের পাশাপাশি নতুন বাজার তৈরিতে সহায়তা করবে ইউএস বিজনেস কাউন্সিল। এক্ষেত্রে সরকার পলিসিগত সহায়তা প্রদান করবে, আর ব্যবসা চলবে B2B প্রক্রিয়ায়। নতুন নতুন আমেরিকান কোম্পানি যারা বাংলাদেশে ব্যবসা করতে আগ্রহী, যেমন আজকে অ্যামাজন আসছিল। ইউ নো দ্যাট অ্যামাজন ইজ দ্য ওয়ার্ল্ডের লার্জেস্ট ই-কমার্স প্ল্যাটফর্ম। সো তারা কিভাবে বাংলাদেশের প্রোডাক্ট এখানে যুক্ত করতে পারে, কিভাবে। দোয়া, মিলাদ মাহফিল ও কুরআন খানির মধ্য দিয়ে পালিত হলো মোহনা টেলিভিশনের প্রয়াত ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দিন মজুমদার জুয়েলের ৭ম মৃত্যুবার্ষিকী। দিনের শুরুতে বনানী কবরস্থানে প্রিয় সন্তানের কবর জিয়ারত করেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী, ঢাকা 15 আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার। বড় সন্তানের আত্মার মাগফিরাত কামনায় সবার দোয়া চান তিনি। মনিরুল ইসলামের রিপোর্ট। মোহনা টেলিভিশনের চৌখোশ ব্যবস্থাপনা পরিচালক জিয়াউদ্দিন মজুমদার জুয়েলের চলে যাওয়ার 7 বছর আজ। কোরআন খতম আর দোয়া মাহফিলের মধ্য দিয়ে প্রিয় মানুষটিকে স্মরণ করেছে মোহনা পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা। সকালে বনানী কবরস্থানে বড় ছেলের সমাধি জিয়ারত করেন সাবেক শিল্প প্রতিমন্ত্রী, ঢাকা 15 আসনের সংসদ সদস্য আলহাজ কামাল আহমেদ মজুমদার। জিয়ারত শেষে প্রিয় সন্তানের জন্য সবার কাছে দোয়া প্রার্থনা করেন তিনি। এখন থেকে 7 বছর পূর্বে আমার সন্তান আমাদের কাছ থেকে চিরবিদায় নিয়ে চলে গিয়েছেন। বাবা হিসাবে আমার যা করণীয়, দোয়া কালাম পড়ে আল্লাহর কাছে আমার ছেলের মুক্তির জন্য দোয়া করা ছাড়া আমার বাবা হিসেবে কিছুই করার নাই। আমার যা যা করার দরকার আমি আল্লাহর কাছে সদা সর্বদা প্রার্থনা করছি। আল্লাহ যাতে আমার ছেলেকে, আমার পিতামাতাকে ব্যস্ত নসিব করেন। মানবিক কর্মকাণ্ডে জিয়াউদ্দিন মজুমদার জুয়েলের অবদান স্মরণীয় করে রাখতে ধামরায় প্রতিষ্ঠিত হয়েছে আধুনিক সুবিধা সম্বলিত এতিমখানা, মসজিদ ও মাদ্রাসা। সদগায়ে জারিয়া হিসাবে আমার সন্তান, আমার পিতামাতার জন্য ধামরাইতে এতিমখানা, মাদ্রাসা, মসজিদ নির্মাণ করেছি। এতিমদেরকে বিনামূল্যে খাওয়ার ব্যবস্থা করেছি। এখানেও প্রতিনিয়ত মৃত্যুর দিন থেকে শুরু করে এই পর্যন্ত প্রতিনিয়ত কোরআন তেলাওয়াত হচ্ছে, দোয়া হচ্ছে। তার কবরের পাশে দিনব্যাপী কোরআন খতম করেন মাদ্রাসা ও এতিমখানা শিক্ষার্থীরা। বিকেলে মরহুমের স্মৃতি বিজড়িত মোহনা ভবনে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। এতে অংশ নেন তার ছোট ভাই, মোহনা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক শাহিদ আহমেদ মজুমদার, ঊর্ধ্বতন কর্মকর্তা, মোহনা পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীরা। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। পল্টনে পণ্য কিনে ননস্টপ মিলিয়নিয়ার হওয়ার কাতারে এবার যুক্ত হলেন রাজধানী ড্যামরার বাসিন্দা হালিমা আক্তার দীপু। সারা দেশে চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন 20-র আওতায় কিস্তিতে ওয়ালটন ফ্রিজ কিনে তিনি পেয়েছেন 10 লাখ টাকা। এর মধ্য দিয়ে তিনি হয়েছেন ক্যাম্পেইনের 38তম মিলিয়নিয়ার। সোমবার ড্যামরায় ওয়ালটন প্লাজায় এক অনুষ্ঠানে হালিমার হাতে 10 লাখ টাকার চেক তুলে দেন ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর, চিত্রনায়ক আমিন খান। এ সময় উপস্থিত ছিলেন ড্যামরা থানার ইন্সপেক্টর সুব্রত পোদ্দার, ওয়ালটনের চিফ ডিভিশনাল অফিসার ইমরোজ হায়দার খান, ডিভিশনাল ক্রেডিট ম্যানেজার জাকির হোসেন সহ অন্যান্য কর্মকর্তারা। বাংলাদেশ সরকার ও সুইজারল্যান্ডের যৌথ অর্থায়নে বাস্তবায়িত প্রবৃদ্ধি প্রকল্পের
সহায়তায় ভৈরব পৌরসভায় চালু হয়েছে ওয়ান স্টপ সার্ভিস সেন্টার। গত 26 মে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেটো রেঙ্গলি ও ভৈরব পৌরসভার মেয়র ইফতেখার হোসেন এর উদ্বোধন করেন। ওয়ান স্টপ সার্ভিস সেন্টারটিতে স্থাপনে কারিগরি সহায়তা দিয়েছে সুইজারল্যান্ড ভিত্তিক আইটি সংস্থা সেলিস ডিজিটাল প্ল্যাটফর্ম। এই সার্ভিস সেন্টারের মাধ্যমে নির্ধারিত সময়সীমা অনুযায়ী একসঙ্গে মিলবে সকল পৌরসেবা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রবৃদ্ধি প্রকল্পের টিম লিডার মার্কাস এহমান, সেলিস ডিজিটালের সিইও জুলিয়ান ওয়েবার সহ সুইস দূতাবাসের কর্মকর্তারা। খেলার খবর। বাংলাদেশের ক্রিকেট পাইপলাইন সমৃদ্ধ নয় বলে মনে করেন সাবেক ক্রিকেটাররা। তাই এখন থেকেই মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, রিয়াদদের উত্তরসূরি বের করতে হবে বিসিবিকে। এদিকে ভক্তরা মনে করছেন রাজনীতি বাংলাদেশের ক্রিকেটকে নিয়ে যাচ্ছে পেছনের দিকে। আরো জানাচ্ছেন কাজী পাপ্পু। কথায় আছে একদল যখন জায়গা ছাড়ে তখন কাউকে না কাউকে সেটা পূর্ণ করতে হয়, কিন্তু বাংলাদেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডবের সেই জায়গা নেওয়ার মতো ক্রিকেটার যে এখনো আসেনি তা অকপটে স্বীকার করেছেন সাবেকরা। অনেকে চলে গেছে আর দুজনের মতো আছে, মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসান। চলে গেলে চিন্তার বিষয়। হয়তো একটা ম্যাচে 100 করলো, পরে 3টা ম্যাচে 10 পার হতেই ঘাম ঝরে যাচ্ছে। ইনকনসিস্টেন্সিটা থাকার কারণে নির্ভর করার মতো খেলোয়াড় খুব বেশি আমরা পাই নাই। সামনেই টি-20 বিশ্বকাপ। এখন পর্যন্ত 168 টি-20 ম্যাচ খেলেছে টাইগাররা, যেখানে জয় মাত্র 64 ম্যাচে, বিপরীতে হার 100টিতে, বাকিগুলো পরিত্যক্ত। এই লম্বা সময়ে এই ফরম্যাটে নিজেদের যোগ্য দল হিসেবে গড়ে তুলতে না পারার কারণ ব্যাখ্যা করেছেন সাবেক ক্রিকেটাররা। অন্য দেশের প্লেয়াররা দেখেন মাসল পাওয়ার ইউজ করে, স্পেশালি আপনার ধরেন রিস্টটা। আমাদের খুব কম প্লেয়ারই আছে রিস্ট দিয়ে আর কি আপনার 4 ছক্কা মারে। এবারের আসরে ভালো কিছু করতে হলে অবশ্যই দায়িত্ব নিতে হবে সিনিয়র ক্রিকেটারদের। সাকিব প্রুভেন পারফর্মার এবং ওর লেভেল বাংলাদেশের যে কোনো প্লেয়ারের থেকে আলাদা, এবং মাহমুদুল্লাহ হার্ডওয়ার্কার, তিনি প্রমাণ করে চলেছেন যে তিনি তার সেরাটা দেওয়ার চেষ্টায় আছেন। রাজনীতি দেশের ক্রিকেটের মান নিচের দিকে নিয়ে যাচ্ছে মনে করেন ভক্তরা। এই সিলেকশন প্রসেসটা আরো ভালো করতে হবে। আমরা হলো কারো উপর যে আলাদা আমরা হলো কিছু চিন্তা করলাম যে এ খুব ভালো খেলবে, কিন্তু সে তো ভালো খেলতেছে না। 8-10 ম্যাচ 15 ম্যাচ খারাপ খেলতেছে, তারপর আমরা তারে ক্যারি করতেছি। কাজী পাপ্পু, মোহনা সংবাদ, ঢাকা। ফুটবল। ইউরো চ্যাম্পিয়নশিপের জন্য 29 সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে স্পেন। 7 জুনের আগে 3 জনকে বাদ দিয়ে ঘোষণা করা হবে মূল স্কোয়াড। চোট কাটিয়ে দলে ফিরেছেন বার্সেলোনার মিডফিল্ডার পেদ্রি। এছাড়াও স্কোয়াডে জায়গা পেয়েছেন ফেরান তোরেস, লামিন ইয়ামাল, পাও কুবারাসি ও ফেরমেন লোপেস। এবার ইউরো চ্যাম্পিয়নশিপে ডেথ গ্রুপে পড়েছে স্পেন। গ্রুপ সঙ্গী হিসেবে আছে ক্রোয়েশিয়া ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ইতালি। সবশেষ 2012 সালে ইউরো শিরোপা জেতে স্পেন। শেষ করব মোহনা সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। রিমাল তাণ্ডবে তছনছ উপকূল, ক্ষতিগ্রস্ত বাঁধ দ্রুত সংস্কারের নির্দেশ প্রধানমন্ত্রীর। একনেকে 14,500 কোটি টাকার প্রকল্প অনুমোদন। কলকাতার সঞ্জীবা গার্ডেন্সের সেপটিক ট্যাঙ্কে মিলল মাংসের দলা। এমপি আজিমের কিনা জানা যাবে ডিএনএ টেস্টের পর। মামলা হলে আজিজ বেনজিরের বিচার হবে বললেন কাদের। বিএনপি আমলে একাধিক পুলিশ কর্মকর্তার নেতিবাচক কাজের সমালোচনা। এবং এবারের বাজেটে এডিপির আকার ছাড়াবে 2.5 লাখ কোটি টাকা। বিদেশি ঋণের কঠিন শর্ত এড়ানোর পরামর্শ অর্থনীতিবিদদের। এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ রাত 12টায়। এছাড়া মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohona.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।